আয়ানের জোরালো হুমকিতে হিমেল কিছুটা চুপসে গেলেও সেটা প্রকাশ না করে কল করলো আয়ানের নাম্বারে। চিৎকার দিয়ে বলল, কি বে, এত বড় সাহস তোর? হুমকি দেস তুই? আমারে হুমকি দেস? আমি তোরে ভয় পাই ভাবছস? শালা হারামি, আমি তোরে ডরাই না। আয়ান ছোট চোখ করে শীতল কণ্ঠে বলল। আমি কি যাব? হিমেল একটা ঢোক গিলল। হিমেল খুব ভালো করেই আয়নের রাগের সম্পর্ক জানে। এই বেটা যাই বলে তাই করে। তখন দেখা যাবে সত্যি তাকে কাল সকালে গণভবনে লটকানো অবস্থায় পাওয়া যাবে। তাই হিমেল কোনো রকম রিস্ক না নিয়ে বলল। তোর মুখও দর্শন করতে চাই না আমি, খবরদার আসবি না। হিমেল ভয় পেয়ে এ কথা বললেও আয়নের কাছে তা ধরা দিল না। আয়ন বলল, যেই ভিডিওটা পাঠিয়েছি ওটা দেখেছিস? ওটা কি আসল নাকি এআই দিয়ে করা? হিমেল আগামাতা না বুঝে বলল। কিসের ভিডিও বে? আয়নের মেজাজ এবার খারাপ হলো। দুপুরে সেই ভিডিও পাওয়ার মাত্রই যাচাই করতে হিমেলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে সে। আর এই ছেলে কি না দেখেইনি। রাগটা দমিয়ে রেখেই আয়ন বলল। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছি, কোনো রকম ওভার রিয়্যাক্ট না করে ওটা যাচাই করে আমাকে জানা। বলেই আয়ন কল কেটে দিল। চেয়ারে গা এলিয়ে দিয়ে আয়ন ভাবল। এটা যদি সত্যি হয় তাহলে সে ফারজানাকে ছাড়বে না। 2 বছরের প্রতারণার ফল একদম একদম হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। মনে মনে এই পণ করেই আয়ন চোখ জোড়া বন্ধ করল। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল এক নারীর মুখশ্রী, যার চোখ যেন গভীর রাতে জ্বলতে থাকা দুটি তারা। প্রতিটি পলকে যেন এক অদ্ভুত মায়া ছড়িয়ে দেয়। তার ঠোঁটের রেখায় লুকিয়ে আছে এক নীরব হাসি, যা মানুষের হৃদয়ের গভীরে গিয়ে বাজে। মুখের প্রতিটি ভাঁজ যেন শিল্পীর হাতে আঁকা এক নিখুঁত সৃষ্টি, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। আয়ান যখন চোখ বন্ধ করে সেই রমণীকে পর্যবেক্ষণ করছে, তখন হঠাৎ করে কি মনে হতেই ফট করে চোখ জোড়া খুলে ফেলল আয়ান। দ্রুত সোজা হয়ে বসল। আয়ান হতবাক, নির্বাক। এসে কাকে দেখল? সে তো এই মেয়ের কথা চিন্তাও করেনি। তাহলে চোখ বন্ধ করতে কেন তার চেহারা চোখের সামনে ভেসে উঠল? কেন এই মেয়ে কেন এলো তার ভাবনার মধ্যে? আয়ান বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে উঠল। আদ্রিকা, ভাবি, তখন থেকে এভাবে পায়চারি করে যাচ্ছ, কিছু হয়েছে? কিছু তো বলো। ওদের ঘর থেকে আসার পর পায়চারি করেই যাচ্ছি। আয়ানের ভাবসাব এত নর্মাল কেন? মাথায় কিছুতেই ঢুকছে না, হিসাবও মিলাতে পারছি না। রামেসা এবার অসহায় কণ্ঠে আবারও বলল। ভাবি, আমি এইবার বললাম, রামিসা, তুমি বুঝতে পারছো না? তোমার ভাইয়ের এমন স্বাভাবিক ব্যবহার একদমই স্বাভাবিক নয়। রামেসা মুখ কুকছে বলল। মানেটা কি? আমি উত্তর দিলাম না। কিরে রোমিও, কেমন লাগে এখন? হুম হুম, বল বল, কেমন লাগে? আয়ান চিৎকার দিয়ে বলল। হিমেল। হিমেল এবার জড়সড় শান্ত কণ্ঠে বলল। কিসের হিমেল? আবে শোন, কেমন লাগে এখন? কতবার বলছিলাম, কতবার সাবধান করছিলাম, কথা শুনছিলি? এইবার জটকা কেমন লাগলো? আয়ান নিচু কণ্ঠে বলল। তাহলে ভিডিওটা আসল? হিমেল অবাক হয়ে বলল। নিজের চোখে দেখলি রে ভাই, তাও বিশ্বাস হয় না? ফারজানা কি তোরে কালো জাদু করছে নাকি রে? আয়ান ওর কথায় পাত্তা না দিয়ে বলল। এটা কি এআই দিয়ে করা সম্ভব? মানে তুই নিশ্চিত যে এটা আসল? আরে ভাই, ভিডিওটার ক্যামেরা অ্যাঙ্গেল দেখছিস? ইয়াই হইলে একটু হইলেও বোঝা যাইতো। আর এই যে ভিডিওটা যে বেডা আছে না, আমি এটা চিনি। আমাদের কলেজে পড়তো, জুনিয়র ছিল, নাম বেবি ঈশান। আয়ান চোয়াল শক্ত করে বলল। আমি ওকে ছাড়বো না হিমেল, শেষ করে দিব। হিমেল বুঝতে পারল যে আয়ানের চোখ খুলে গেছে, তাই আর খোঁচা দিল না। অমায়িক হেসে বলল। তাহলে কালকে খেলা শেষ কর আয়ান। মানে? আমি খবর পেয়েছি যে কাল সকালে ফারজানা এই বেটার সাথে দেখা করবে। কালকে হাতে নাতে ধরে খেলা শেষ করে দে। ওয়েট ওয়েট,
তুই কিভাবে ওর কথা জানলি? আমি ওর সব খবরই রাখি আয়ান, শুধুমাত্র তুই যাতে কষ্ট না পাস তাই কখনো চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখেই দেয়নি। আর দুর্ভাগ্যক্রমে ফারজানার বিরুদ্ধে কখনো কোনো শক্তপোক্ত প্রমাণ পাইনি তোকে দেখানোর জন্য। আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কাল শেষবারের মতো ওর সাথে কথা বলবো। আমি আসবো নাকি? হুম, আসিস। ভাবি তোমার ফোন বাজছে। রামিসা বলল। আমি তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিলাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হিমেল? আসলে একটা কাজের মতো কাজ হয়েছে। হিমেল আমাকে পুরো ঘটনা খুলে বলল। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা কি ঠিক হবে হিমেল? 100% হবে ভাবি, আপনি খালি দেখতে থাকুন। পরের দিন সকাল, সিতারা রিসোর্ট। সেটাই বুঝতে পারছি না ঈশান, আমার কেন জানি খুব ভয় লাগছে। রিসোর্টের খোলা আকাশের নিচে বসে আছে ঈশান আর ফারজানা। ঈশান হঠাৎ চমকে বলে উঠল। ফারজানা তাচ্ছিল্য হেসে বলল, 2 বছরে যেটা জানিনি সেটা এখন জানতে পারবে, সেটার কি গ্যারান্টি আছে? ফারজানা বলল, জানতে পারলে জানবে ঈশান, আমার যা নেওয়ার খুব ভালো করেই নিয়ে নিয়েছি। এখন 2 বছরে মোট 37 লাখ টাকা নিয়েছি। তারপর আবার শপিং, খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোই টাকা সাবার করেছি। এখন যদি জানতে পারলে কি আর হবে, ব্যাংকে যা আছে তা দিয়ে 1 বছর ভালোই কাটাতে পারবো। এর মধ্যে তুমি চাকরি খুঁজে নিবে। এমনিতেও ভালোবাসার নাটক করতে করতে আমি ক্লান্ত। গম্ভীর স্বরে বলে উঠল আয়ান। পরিচিত পুরুষালী কণ্ঠে ফারজানা আর ঈশান চট করে পেছনে ফিরে তাকালো। আয়ান আর হিমেল একসাথে। বুক কেঁপে উঠল ফারজানার। আয়ান হিমেলের অনাকাঙ্ক্ষিত আগমনে দুজনেই অবাক। আয়ান, তুমি? আয়ান হেসে বলল। কেন ফারজানা, আশা করনি বুঝি? বলতে বলতে আয়ান আর হিমেল ওদের কাছে এগিয়ে এলো। ফারজানা আর ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একই কলেজে পড়ায় আয়ান আর হিমেলের ক্ষমতা সম্পর্কে বেশ ভালোই জানে ঈশান। তাই সে বুদ্ধিমানের ন্যায় চুপ থাকলো। আয়ান কিছুক্ষণ ওদেরকে পর্যবেক্ষণ করলো। এরপর ফারজানাকে বলল, 2টা বছর কম কথা না। কিভাবে পারলে ফারজানা, কিভাবে পারলে? একটুকু বিবেক কাজ করলো না? আরে মানুষ যদি একটা কুকুরকেও 2 বছর পোষে তাহলে সেই কুকুরের ওপরও মানুষের মায়া জন্মে। আর আমি তো মানুষ, এত সুন্দর নাটক, এতটা কিভাবে পারলে? আমি কত বোকা তাই না? আরে সব দিয়েছিলাম তোমায়, সব দিয়েছিলাম, শুধু তোমার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইনি। বিয়ের আগে এসব করতে আমি চাইনি। এটা কি আমার ভুল ছিল, নাকি তোমায় বিশ্বাস করা আমার ভুল ছিল? স্পিক আপ। হিমেল বুক ফুলিয়ে আয়নের কথা শুনছে। আজ হিমেল খুব খুশি। গত 2 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। আজ সে ভীষণ খুশি। আয়নের ফোন থেকে ভিডিওটা বের করে ফারজানার চোখের সামনে ধরল। ফারজানা বলে উঠল। এটা তুমি কোথায়? শেষে না পেরে চুপ হয়ে গেল। ফারজানাকে চুপ থাকতে দেখে আয়ন আবার বলতে লাগলো। আমি হতবাক, কিচ্ছু বলার নেই। তুমি এতটা খারাপ, এতটা লোভী, এতটা চরিত্রহীন? ফারজানা এবার চিৎকার দিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমনই। আমি চরিত্রহীন, লোভী, প্রতারক। অন্তত তোমার সোকল স্ত্রীর মতো মূর্খ নই যে নিজের স্বামীকে হাতছাড়া করব। আমি ওই আদ্রিকার মতো অশিক্ষিত নই। আদ্রিকা নিয়ে কথা বলায় আয়ন এবার হুঙ্কার দিয়ে বলে উঠল। শাট আপ ফারজানা, জাস্ট শাট আপ। আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে কথা বলবে না তুমি। আদ্রিকার পায়ের নখের কাছে যাওয়ারও যোগ্যতা নেই তোমার, দুশ্চরিত্র মেয়ে। নিজের নিরাপরাধ ভাবিকে নিয়ে অপমান করে কথা বলায় হিমেলের মাথায় রক্ত চড়েছিল। কিন্তু আয়নের কথা শুনে বক্ষ শীতল হয়ে যায় হিমেলের। হুম হুম আয়ন ভ্রু কুঁকচে হিমেলের দিকে তাকিয়ে বলল। কি সমস্যা তোর? হিমেল মেকি হেসে বলল। না, কিছু না। ওই সময় ফারজানা, তুমি আর কোনোদিনও তোমার এই চেহারা আমার সামনে আনবে না। আবারও বলছি, কোনো দিনও না।
বলেই আয়ান হিমেলকে নিয়ে ওই রিসোর্টের থেকে হনন করে বেরিয়ে আসে। বর্তমান আয়ান ড্রাইভ করছে আর হিমেল পাশের সিটে বসে আয়ানকে চেতানোর চেষ্টা করছে, কিন্তু আয়ানকে দেখে খুব মায়া হচ্ছে তার। তাই নিজের শয়তানি ভাবনা সাইডে রেখে হিমেল আয়ানকে প্রশ্ন করলো। ইয়ে মানে আয়ান, তোর কষ্ট হচ্ছে না? আয়ান বলল, একটু না। প্রতারকের জন্য কিসের কষ্ট? হুম। আয়ান, একটা প্রশ্ন করি। বলো। হিমেল বেশ অস্বস্তি নিয়ে বলল। তুই কি আদৌ ফারজানাকে ভালোবেসেছিলি? সাথে সাথে গাড়ি থামিয়ে অবাক চোখে হিমেলের দিকে তাকালো আয়ান। বলল, মানে? ভালোবাসা কোনো ছেলে খেলা নয় আয়ান, যে এই ভেঙে গেল আর এই সব শেষ হয়ে গেল। তুই একটু ভেবে দেখতো, তুই যদি সত্যি ওকে মন থেকে ভালোবাসতি, যদি সত্যি ভালোবাসা নামক কোনো শব্দ বা অনুভূতি ওর প্রতি তোর থাকতো, তাহলে তুই এখন এভাবে চুপচাপ থাকতে পারতি না, এত শান্ত থাকতে পারতি না। তুই কত সুন্দর করে ঠান্ডা মাথায় ওকে ত্যাগ করে এলি, কিন্তু তোর মধ্যে একটু কষ্ট নেই, একটু যন্ত্রণা নেই। তবে তুই যদি ওকে ভালোবাসতি, তাহলে তুই এখন কুরে কুরে মরতি, একটু শান্তিতে থাকতে পারতি না। আমি তোকে একটা 100% নিশ্চিত করে বলতে পারি যে তুই আদৌ কখনো ফারজানাকে ভালোবাসিসনি, কখনো বাসিসনি। আয়ান শুধুমাত্র অপলক দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে থাকলো। হিমেল তার একটি হাত আয়ানের ঘাড়ে আলতো করে রেখে বলল, ভাই আমার, তুই এখনো ভালোবাসার অর্থ জানিস না। সত্যিকারের ভালোবাসাটা খুঁজে দেখ, আশেপাশেই আছে হয়তো, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। আর হ্যাঁ, আজ যেমন ফারজানাকে ঘৃণা করছিস, ঠিক তেমনি একদিন তুই ওকে ধন্যবাদ জানাবি তোর জীবন থেকে ওর প্রস্থানের জন্য। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীর বুকে মেলে ধরেছে তার সোনালি আঁচল। আকাশের নীলিমার মিশে থাকা সমুদ্রের প্রথম কিরণ যেন প্রেমিকের আতরের মতো আদ্রিকার গায়ে এসে পড়ল। আলতো স্পর্শে মাটি এবং আকাশের মিলন রচনা করছে। ঘাসের উপর জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করছে, যেন এক একটি স্বপ্নবিন্দু। বাতাসে ভেসে আসা কাঁচা মাটির সুবাস, আর দূরে কোথাও পাখিরা তাদের গান গেয়ে জানান দিচ্ছে নতুন দিনের শুভকামনা। এই শান্ত সকালের মাঝে লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতিশ্রুতি, যে জীবনে নতুন করে শুরু আহ্বান জানাচ্ছে। সোনালি সেই সূর্যকিরণ লাগাতেই আদ্রিতার চোখ মেলে তাকালো। কাল সারা রাত আয়ান বাড়িতে ফেরেনি, তবে হিমেল আদ্রিকাকে জানিয়ে দিয়েছে যে আয়ান আজ রাতে ওর সাথেই থাকবে। তাই আদ্রিকা স্বস্তি পেলেও কিছুতেই ঘুম আসছিল না। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছিল। ওইদিকে কাল যা হয়েছে সবই হিমেল আদ্রিকাকে ফোন দিয়ে বলেছে। আদ্রিকা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে যায়। গত পরশু সকালে রাবেয়া বেগম এবং আমির চৌধুরী এক বিয়ের অনুষ্ঠানের জন্য আমেরিকা গিয়েছেন। তাদের প্রায় অনেক আত্মীয়ই আমেরিকাতে সেটেল। এই কারণে চৌধুরী বাড়ির প্রায় সবাই মাসে 2-3 বার আমেরিকায় পাড়ি জমায়। গতকাল আমির চৌধুরীর সাথে রামিসাও যেতে চেয়েছিল, কিন্তু সবাই গেলে অফিসকে সামলাবে, তাই সে যায়নি। আর চৌধুরী ভিলায় রাবেয়া বেগম না থাকায় আদ্রিকাকে এই সমস্ত কাজ করতে হলো। যদিও বাড়িতে সার্ভেন্ট আছে, তাও আদ্রিকা সেসব সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে। আদ্রিকার রান্নাঘরে ঢুকে চুল খোপা করতে করতে জোরে জোরে ডাকলো, রামিসা, এই রামিসা, সকাল হয়ে পড়লো তো, উঠে পড়ো, বেলা করে ঘুমোতে নেই। আদ্রিকার এই ডাক রামিসার কাছে পৌঁছেছে কি? সে তো দিব্যি ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। আদ্রিকা বিড়বিড় করে বলল, আচ্ছা থাক, একটু ঘুমোক। কিসের ঘুমাবে? আর কত ঘুমাবে? আর কোনো ঘুমাঘুমি নাই। এই হিমেলের বাচ্চা, ওঠ ওঠ বলছি। আয়ান কাল রাতে হিমেলের ফ্ল্যাটে ছিল, কিন্তু তার সারা রাত ঘুম হয়নি। নিজে করা ভুলের জন্য অনুশোচনায় সারা রাত দগ্ধ হয়েছে। কিছুতেই মাথায় আসছিল না যে এখন সে কি করবে। আয়ানের কাল সারা রাত ঘুম না হওয়ার অনেকটা কারণ আছে। তা হলো, চোখ বন্ধ করলেই আয়ানের চোখের সামনে ভেসে উঠছে আদ্রিকার মুখশ্রী। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। আর এই হিমেলের বাচ্চা নাক ডেকে পায়ের ওপর পা তুলে ঘুমাচ্ছে।
আয়ান তো তা হতে দেবে না। বিছানার সাইড টেবিল থেকে পানি ভর্তি জগটা নিয়ে আয়ান সব পানি হিমেলের মুখের ওপর ছুঁড়ে মারল। হিমেল ধরপড় করে উঠে চেঁচালো। হায় হায়, 7 ফুটো হয়ে গেছে রে। আয়ন কই তুই? হিমেলকে পাত্তা না দিয়ে আয়ান বলল, ছাদ ফুটো করা কিনা জানি না, কিন্তু তোর মাথাটা ঠিকই ফুটো করা। হিমেল তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, শালা এভাবে আমার কাঁচা ঘুমটা ভাঙলি, তোর ঘুম হারাম হয়ে যাবে দেখিস। এই জীবনে একটা রাতও ঘুমোতে পারবি না, অভিশাপ দিলাম, মনে রাখিস। আয়ান বলল, আমি বাড়িতে গেলাম, একটু পরেই মা বাড়িতে ফিরে আসবে। সকালে নাস্তা করেছো ভাই? না, বাড়িতে গিয়ে করব। বের হলাম আমি, তুই পারলে আরেকটু মরার মতো ঘুমা। হিমেল কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে ডাকলি কেন আমারে ভাই? চলে যাচ্ছি এটা জানানোর জন্য। আর আমি বাড়ির কলিং বেল বাজার সাথে সাথে আদ্রিকার বুকটা ধক করে উঠল। মনে মনে ভাবল, উনি কি চলে এসেছেন? দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার কাছে গেল আদ্রিকা। দরজা খুলে দিতেই আয়ানের হতাশ মাখা মুখটা দেখল। আয়ান একবার তাকিয়ে কিছু না বলে ভেতরে ঢুকে গেল। আদ্রিকা দরজা লাগিয়ে দিয়ে আয়ানের পিছু পিছু ভেতরে এলো আর বলল, আপনি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসুন, আমি এক্ষুনি রামিসাকে ডেকে দিয়ে নাস্তা আনছি। আয়ান মাঝে মাঝে অবাক হয়ে যায়, কিভাবে এই মেয়ে তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে। আয়ান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। আদ্রিকা রামিসার ঘরে গিয়ে ঘুম থেকে তুলতে থাকে। রামিসাকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দেয়। আয়ান কিছুক্ষণ পর এসে রামিসাকে দেখে জিজ্ঞেস করে, ও এখন ওঠেনি কেন? এত বেলা করে ঘুমাই কেউ? বড় ভাইয়ের আগমনের এখনও টের পায়নি রামিসা, তাই ঘাপটি মেরে ঘুমে ঝিমাচ্ছে, না হলে এক্ষুনি লাফ দিয়ে উঠত। আদ্রিকা বলল, কাল অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছে, আপনি ছিলেন না তো, তাই ওকে একা সব করতে হয়েছে। আয়ান আর কিছু না বলে খাবার টেবিলে বসলো। আদ্রিকা খাবার বেড়ে দিয়ে রামিসাকে বলল, রামিসা, খেয়ে আবার ঘুমাও, এভাবে খাবার টেবিলে ঝিমোতে নেই। রামিসা তাও হেলে দুলে খাবারের দিকে তাকিয়ে আছে। আয়ান আজ চোখে ওদের কর্মকাণ্ড দেখছে। আদ্রিকা কোনো উপায় না পেয়ে বলল, আমি খাইয়ে দেই তোমায়। রামিসা ঘুম ঘুম কণ্ঠ বলল, খাইয়ে দিলে খুব ভালো হয় ভাবি। আদ্রিকা রামিসার চেয়ারের পাশে দাঁড়িয়ে খাবার হাতে নিয়ে রামিসার মুখে ছোট ছোট লোকমা তুলে খাওয়াতে লাগলো। এদিকে আয়ন ভাবছে, এই মেয়ে কি খায় না? কোনো দিনও তো টেবিলে বসে খেতে দেখলাম না। আয়নের খুব ইচ্ছা করছে আদ্রিকাকে খাওয়ার কথা বলতে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। রামিসাকে খাইয়ে দিতে দেখে আয়নের মনে আর একটা অদ্ভুত ইচ্ছা জাগছে। এই অদ্ভুত ইচ্ছেতে আয়ান নিজেও অবাক। আদ্রিকা তাকে একদিন খাইয়ে দিয়েছিল বিহার মতো, আর আবার কেন আদ্রিকার হাতে খেতে ইচ্ছা করবে? আয়নকে খেতে না দেখে আদ্রিকা উদ্গ্রীব হয়ে বলল, আপনি খাচ্ছেন না যে, খাবারে কোনো সমস্যা? আয়নের ইচ্ছে করলো আদ্রিকাকে তুলে এক কাছা মারতে। এই মেয়ে সারাদিন শুধু অন্যের কথা ভাবে। আবার আয়ন যে খাচ্ছে না এতই যখন ভাবে, তাহলে আয়নকেও তো বলতে পারত। আপনাকে খাইয়ে দেই। কিন্তু আয়নকে বলল না কেন? আয়ন ভাবছে, এখন কি এই মেয়ের হাতে খাওয়ার জন্য আমাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে নাকি? নিজের এইসব ভাবনাই আয়ন নিজেই অবাক না হয়ে পারল না। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে আয়ন বলে উঠল, না, কোনো সমস্যা নেই, খাচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে আয়ন ঘরে এসে রীতিমতো পায়চারি করছে। তার মাথায় শুধু হিমেলের একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তুই ফারজানাকে আদৌ কখনো ভালোবাসিসনি, ভালোবাসার অর্থ এখনো বুঝিসনি। আয়ান নিজেও এখন উপলব্ধি করতে পারছে। গত রাতে আয়ান ভেবে দেখেছে যে ফারজানার প্রতি আসলে কি তার কোনো ভালোবাসা ছিল না? তাহলে কি ছিল? ভালোবাসার অর্থ কি সে সত্যিই জানে না। যাই হোক, এইসব চিন্তা বাদ দিয়ে আয়ন এখন গভীরভাবে আদ্রিকার সাথে কথা বলার অজুহাত খুঁজছে। সে নিজেও জানে না যে সে কেন এমন করছে, কিন্তু তার মন এটাতেই সায় দিচ্ছে।
অনেক ভাবনা চিন্তার পর আয়ান আলমারিতে থাকা সমস্ত কাপড় বিছানায় এলোমেলোভাবে ছাড়িয়ে দিল। এরপর বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে দেখলো আদ্রিকা সোফায় বসে উপন্যাস পড়ছে। আদ্রিকা অ্যাটেনশন পেতে আয়ান একটু কাশলো। আয়ানের উপস্থিতি টের পেয়ে আদ্রিকা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল। কিছু লাগবে আপনার? আয়ান গম্ভীর হয়ে বলল। আমার ঘরে চলো, কাজ আছে। আদ্রিকা একটু অবাক হলেও আয়ানের পিছু পিছু ওই ঘরে গেল। ওমা, এ কি! আয়ানের ঘরে এসে আদ্রিকা পুরো হয়ে গেল। আলমারির সমস্ত কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে তো গতকালই কিছু কাপড় ধুয়ে গুছিয়ে রেখেছিল। আয়ান আদর্শের সুরে বলল। সব কাপড় ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখো। আদ্রিকা তখনও হাঁ করে তাকিয়ে আছে। আয়ান আবারও বলল। কি হলো? কর। আদ্রিকা সুন্দর করে সব কাপড় ভাঁজ করছে আর আয়ান চেয়ারে বসে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আয়ান বলল। মম আর বাপ্পি কখন আসবে? যদিও আয়ান জানে যে রাবেয়া বেগম আর আজিম চৌধুরী কখন আসবে, তাও কথা বলার জন্য সে আদ্রিকাকে জিজ্ঞাসা করলো। আদ্রিকা ধীরে ধীরে বলল। একটু পরেই চলে আসবে, সকাল 11টায় ল্যান্ড করবে। আর মা একাই আসবে, বাবা আসবেন না। আয়ান অবশ্য এই বিষয়টা জানে না, তাই সে বলল। মানে বাপ্পি কেন আসবে না? রামিসা আর আমি তো একাই অফিস করছি। কাল এতগুলো মিটিং সব আমরা একাই সামলাবো নাকি? আদ্রিকা ইতস্ত করে বলল। ব- আমি তো জানি না, মা আসলে আপনি জিজ্ঞেস করে নিন। আয়ান মাথা ঝাঁকিয়ে বলল। হুম। রামিসা একটু আগেই ঘুমে রেশ কাটিয়ে উঠেছে, কিন্তু এখনও বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ নোটিফিকেশন এলো। নোটিফিকেশনটা দেখে রামিসার মাথা গরম হয়ে গেল। ফট করে বিছানা থেকে উঠে বসলো। সপ্তাহখানেক আগেই হিমেল রামিসাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। ভদ্রতার খাতিরে রামিসা অ্যাকসেপ্ট করেছিল। আর আজ শালা চিকার বাপ হিমেল তার পোস্টে আহারিয়াত দিল। কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়ে রামিসা এই ছবিটা তুলেছিল। ছবিটা অনেক সুন্দর এসেছিল বলে রামিসার অনেক পছন্দ হয়েছিল, তাই রামিসা ছবিটা পোস্ট করে টাইমলাইনে রেখে দিয়েছিল। তার এত প্রিয় ছবিটাতে এই চিতার বাপ কোন সাহসে হাহারিয়ে দেয়? কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রামিসার ঠোঁট বাঁকিয়ে হাসলো। সুন্দর করে হিমেলে আইডিতে ঢুকলো। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রামিসার ঠোঁট বাঁকিয়ে হাসলো। সুন্দর করে হিমেলের আইডিতে ঢুকলো। ঢুকে কথা নেই, বার্তা নেই, লাগাতার হিমেলের আইডিতে থাকা সব পোস্টে আহার রিয়াদ দিয়ে দিল এবং শেষে হিমেলের আইডিটা ব্লক করতে ভুলল না। রামিসা হিমেলের সব পোস্টে আহা দিয়ে ব্লক করে ফোনটা ছুঁড়ে ফেলে এমনভাবে ঘাপটি মেরে বসে রইল যেন সে কিছুই জানে না। আরে সে তো একটু আগেই পৃথিবীতে ল্যান্ড করলো। আসলে এটাকে বলে ঝগড়া না করে জিতে থুতু ছিটিয়ে পালিয়ে আসা। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আদ্রিকা ওপরে আয়নের ঘরেই ছিল। কাপড়গুলো এখনো গোছানো বাকি। কলিং বেলের আওয়াজ শুনে আদ্রিকা বলে উঠল। মা এসে গেছেন মনে হয়, আমি দেখে আসছি। বলেই হুড়মুড় করে আয়নের ঘর থেকে দৌড়ে বের হলো। আয়ান মনে মনে বলল। এটা মেয়ে নাকি কোলা ব্যাং? আয়ানও ঘর থেকে বের হলো। এদিকে আদ্রিকা তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ির কাছে সে পা পিছলে যায়। আদ্রিকা তো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে থাকলো। আদ্রিকা জানে তার এখন সব হাড়গোড় ভাঙবে, কিন্তু না। পরে তার মনে হলো সে এখনো পড়েনি, হাওয়ায় ভাসছে। কেমনে কি বিষয়টা বোঝার জন্য আদ্রিকা পিটপিট করে তাকালো। এবার সে আরও বেশি ঝটকা খেলো। এবার তার মনে হলো এইরকম পরিস্থিতি হওয়ার থেকে পড়ে গিয়ে হাড় ভাঙা ভালো ছিল, কারণ তার হাওয়ায় ভেসে থাকা কারণ হলো আয়ান চৌধুরী। ওই সময় আদ্রিকা পড়ে নিতে গেলে আয়ান খপ করে তার হাত ধরে টেনে আনে। ফলে এখন আয়ানের এক হাত আদ্রিকার কোমরে আর এক হাত আদ্রিকার বাম হাত ধরে রেখেছে। আর বেচারি আদ্রিকার কলিজা শুকিয়ে গেছে। এমনিতেই আয়ানের হাতের ছোঁয়ায় তার হৃৎপিণ্ড ঢোল পেটাচ্ছে, তার উপর আয়ানের সেই মোহময় চোখ। তার সৌন্দর্য বিয়ের আগেই আদ্রিকাকে প্রথম কাবি করেছিল। এই চোখ আদ্রিকার খুব প্রিয়।
কিন্তু এখন এইসব দেখার টাইম নেই তার। আয়ন চৌধুরীর হাতে আজ সে শহীদ হলেও হতে পারে। আদ্রিকার ভয়ে একটা ঢোক গিলল। আয়নের না জানি কি হলো, কিন্তু আদ্রিকার স্পর্শে তার শরীর কেঁপে উঠল। আয়নের হৃদস্পন্দন যেন তীব্র হয়ে ওঠে। তার চোখে এক ধরনের অজানা আকর্ষণ খেলে যায়। সেই মুহূর্তে সমস্ত পৃথিবী যেন থমকে গেছে। শুধু তাদের দুজনের মধ্যে থাকা এই নীরবতা আর এই হাতে স্পর্শ যেন সব কিছু ছাপিয়ে উঠেছে। আয়ন অনুভব করে এই স্পর্শের মধ্যে আছে গভীর এক ভালোবাসার প্রতিচ্ছবি, যা তার হৃদয়ের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দিয়েছে। এর আগে তো ফারজানার প্রতি সে এমন কিছু অনুভব করেনি। তাহলে কি এটাই কবুল শব্দের শক্তি, বিয়ে নামক অদৃশ্যর আকর্ষণ, যেটা সে আগে অনুভব করেনি বা করতে চায়নি? আদ্রিকাকে কিছু বুঝতে না দিয়ে আয়ন ওকে ছেড়ে দিয়ে নিজের আগের রূপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, চোখ নেই তোমার? চোখ কি আমার ঘরের আলমারিতেই রেখে এসেছো? যদি তোমার পা তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে ভালোভাবে দেখে শুনে চলাফেরা করো। এরপরে যদি এরকম বাদরের মতো লাফাতে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে ঘরের ভেতর বেঁধে রাখবো বলে দিলাম। আদ্রিকা চোখ বড় বড় করে তাকালো আয়নের দিকে আর বলল, আমি তো লাফাই না, ভালোভাবেই তো নামছিলাম। আয়ন এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি আমি তোমায় ধাক্কা মেরে আবার ধরলাম? আদ্রিকা দুই দিকে মাথা নেড়ে বলল। না তো। আয়ান বিরক্তি নিয়ে বলল। ইডিয়েট। বলেই আয়ন হন হন করে নিচে চলে গেল। আদ্রিকা বুকে হাত দিয়ে একটা লম্বা করে শ্বাস নিল। মাথার ওপর দিয়ে আবারও ঝড় গেল তার। মনে মনে ভাবল, ওনার হয়েছেটা কি? কিন্তু পরক্ষণেই আদ্রিকার নিষ্প্রাণ চোখ তার বাম হাতের দিকে তাকালো। আয়নের ছোঁয়া জায়গাতে নিজের ডান হাত দিয়ে আবারও আলতো করে ছুঁয়ে দিল। রাবেয়া বেগম ঘণ্টাখানেক আগে বাড়িতে এসেছেন, এসেই খাওয়া দাওয়া করলেন। এখন তিনি মহা দুশ্চিন্তায় আছেন। কিছুক্ষণ পর আয়ান রাবেয়া বেগমের ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাপ্পি কেন আসলো না মম? অফিসে সব প্রজেক্ট আটকে আছে, এতগুলো কাজ আমি আর রামিসা কিভাবে সামলাবো? আসলে তোর সাথে একটা কথা আছে আয়ান, আর তোর বাবা কেন আসেনি সেটাও আমি পরে বলছি। এখন যা, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে একটু আমার ঘরে আসিস। আয়ান রাত 11টার দিকে ঘর থেকে বের হলো। রাবেয়া বেগম যে কী কারণে ডেকেছে কে জানে। আয়ানেরও তার মার সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। রাবেয়া বেগমের ঘরে যাওয়ার জন্য আদ্রিকার ঘর পার হতে হয়। আয়ান আদ্রিকার ঘর পার হয়ে কিছু একটা ভেবে আবারও পিছিয়ে আসে। আদ্রিকার ঘরে দরজাটা খোলাই আছে। আয়ান কাপা হাতে দরজাটা খুলল। দেখলো যে আদ্রিকা ঘুমিয়ে গেছে। আয়ান একটু আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর আদ্রিকার ঘরে ঢুকে পড়ল। আস্তে আস্তে আদ্রিকার বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। আদ্রিকা ঘুমিয়ে আছে এমন এক শান্তিময় ভঙ্গিতে, যেন শিশির ভেজা ফুলের পাপড়ি। তার নরম মুখবয়ের ওপর এক টুকরো মিষ্টির শান্তির ছায়া। ঘুমন্ত চোখ দুটো ঢেকে রেখেছে দীর্ঘ কালো পাপড়ি, যেন একজোড়া কালো প্রজাপতি সেখানে আশ্রয় নিয়েছে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হালকা হাসি জানিয়ে দিচ্ছে যে সে নিশ্চয়ই কোনো মধুর স্বপ্নই আছে। তার নিঃশ্বাসের ধ্বনি এতটাই মৃদু যেন রাতের নির্জন বাতাসে বাজছে কোনো সুরেলা বাণীর সুর। তাকে দেখলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে তার এই অপার্থিব সৌন্দর্য দেখতে। আয়ন থমকে গিয়েছে। চোখের পলক ফেলতে ভুলে গেছে সে। মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? কেন এত মায়াবী লাগছে? এই মেয়ে কি আগে থেকেই সুন্দর, নাকি সে আগে ভালো করে তাকে দেখেনি, নাকি আবার ঘুমন্ত অবস্থায় শুধু সুন্দর লাগছে? আদ্রিকার ঘুমন্ত মুখে তার ঢেউ খেলানো চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে, যেন একগুচ্ছ মেঘ তার মুখের ওপর নেমে এসেছে। আয়ন কিছুক্ষণ তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ চোখে দেখল। তারপর ধীরে ধীরে, যে কোনো স্বপ্নভঙ্গ না হয়, তার নরম আঙুলগুলো দিয়ে আদ্রিকার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। চুলগুলো কানে গুঁজে দিতে দিতে সে অনুভব করলো তার নাড়ি, যা এতটাই
কোমল ছিল যে মনে হলো চাঁদের আলোয় হাত বোলাচ্ছে। চুলগুলো সযত্নে সরিয়ে দেওয়ার পর আয়ান আদ্রিকার মুখে প্রশান্তি দেখে নিজের মনেও এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করলো।